তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অ্যালিস ইন বর্ডারল্যান্ডস সিজন 2। সিজন 1 আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। যদি এখনও সিজন 1 কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করে সেখান থেকে সিজন 1 দেখে আসুন। কারণ যদি সিজন 1 না দেখেন তাহলে এটার আগামাথা আপনি কিছুই বুঝবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ইন্টারেস্টিং কিছু ব্যাপার মিস করে ফেলবেন, যেগুলো এই সিরিজটা বুঝতে আপনাকে সাহায্য করবে। সো আগে গিয়ে সিজন 1 দেখে আসুন, তারপরে সিজন 2 দেখবেন। আর যারা সিজন 1 অলরেডি দেখে ফেলেছেন তারা তো আমার সাথে কন্টিনিউ করতেই পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সিজন 2 শুরুতে আমরা দেখতে পারি তারা ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিল যেই জায়গায় সিজন 1 শেষ হয়েছিল। মানে আমরা দেখতে পারি তারা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বেলুনগুলোকে দেখছিল। তবে তখনই উসাগি শুনতে পারে কিছু গাড়ি তাদের দিকে আসছিল। আর যখন তারা সেই দিকে তাকায় তখন তারা দেখতে পারে এই গাড়িগুলো আসলে সেই হোটেলের গাড়িগুলো যেই হোটেলে তারা আগের গেমটা প্লে করেছিল। আর এই সমস্ত গাড়িগুলো এখানে চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ফেলে। আর এই গাড়িগুলোর মধ্য থেকে কিছু লোকজন বেরিয়ে আসে। আসলে এই সমস্ত লোকগুলো এসেছিল তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য। তবে যখনই তারা এসে কিছু একটা বলার ট্রাই করছিল তখনই হঠাৎ করে এখানে গোলাগুলি শুরু হয়ে যায়। কেউ একজন তাদের উপরে গুলি করা শুরু করে। এই জন্য আরিসু, উসাগি, সাদা চুলওয়ালা সেই ছেলেটা এবং তার ফ্রেন্ড এই চারজন গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তবে তারা দেখতে পারে এখানে গোলাগুলি ভয়ঙ্করভাবে করা হচ্ছিল। এই জন্য আরিসু আর উসাগি অন্য একটা দিকে যখন পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন সে দেখতে পারে একটা ছেলে গুলি খেয়ে প্রচণ্ড আহত হয়ে গেছে। এই জন্য সে আর উসাগি দৌড়ে গিয়ে সেই ছেলেটাকে বাঁচানোর ট্রাই করে। তবে যখন তারা জোর করে তাকে টেনে গাড়ির এই পারে নিয়ে আসে তখন তারা দেখতে পারে এই লোকটা তাদের কোলের মধ্যেই মারা গিয়েছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই সাদা চুলওয়ালা ছেলেটা, যার নাম হচ্ছে গিয়ে চেচিয়া, সে আকাশের দিকে সেই প্লেনের মতো জিনিসটাকে দেখছিল, যেটা কিনা বিশাল বড় একটা ফেস কাট নিয়ে তার সামনে দিয়ে ঘুরছিল। এদিকে উসাগি আরিসুকে ইশারা করে বলে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে। তবে যখনই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন আরিসু দেখতে পারে সেই ছেলেটা যে কিনা একটু আগে গুলি খেয়েছিল আর যে তাদের কোলে মারা গিয়েছিল সে এখন পর্যন্ত জীবিত ছিল। মানে তার নিঃশ্বাস কোনো রকম করে চলছিল। আর সে যখন তাদেরকে একটু ইশারা করে তখন আরিসু কোনো রকমে তার জীবনটাকে বাঁচানোর জন্য তাকে সঙ্গে নিয়ে যাওয়ারই ট্রাই করে। তবে তখনই তারা দেখতে পারে কালো মুখোশ পরা, কালো কাপড় পরা একটা লোক তাদের সামনে চলে এসেছে। আসলে এই লোকটা ছিল এই গেমের হুকুমের বাচ্চা, যে কিনা এসে এক করে সবাইকে মারা শুরু করেছিল। তবে তখন আমরা দেখতে পারি একটা গাড়ি তাদের সামনে এসে দাঁড়া হয়, যেই গাড়ির মধ্যে আর অন্য কেউ ছিল না, বরং আরিসুর একটা ফ্রেন্ড আর সেই সার্জেন্ট মেয়েটা ছিল। আসলে আরিসু তার এই বন্ধুর সাথে হোটেলের মধ্যে মিট করেছিল আর তারা দ্রুত তাদেরকে গাড়িতে ওঠার জন্য বলে। তবে আমরা দেখতে পারি যদিও আরিসু, উসাগি এবং সেই মেয়েটা গাড়ির মধ্যে উঠে পড়ে, কিন্তু চেচিয়া গাড়ির মধ্যে ওঠার আগেই সেই লোকটা এখানে চলে আসে, যেই জন্য চেচিয়ার গাড়ির মধ্যে উঠতে পারে না। এই জন্য তারা চেচিয়াকে বাদ দিয়েই গাড়িটা নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে যখন গাড়ি চলছিল তখন চেচিয়ার ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে এখানে চলছেটা কি, এটা কি কোনো একটা গেম চলছে? যদি গেম চলে তাহলে এটার নিয়ম কি, এটার কার্ড কি? যদি আমরা এই ব্যাপারগুলো না জানি তাহলে এই গেমটা আমরা খেলবো কি করে? তবে তখন আরিসু তাদের সবাইকে বলে যে প্রত্যেকটা গেম আলাদা আলাদা মাস্টার ডিজাইন করে। মানে প্রত্যেকটা গেমের মাস্টার হচ্ছে গিয়ে আলাদা আলাদা মানুষ। সো এই জন্য আমাদের প্রত্যেকটা মাস্টারকে হারাতে হবে এবং প্রত্যেকটা মাস্টারকে যদি আমরা হারাতে পারি তাহলেই হয়তো সবগুলো কার্ড নিয়ে আমরা আমাদের দুনিয়াতে ফাইনালি ব্যাক করতে পারবো। আর এবার আরিসু তাদের সবাইকে বলে যে আসলে যেহেতু আমরা এতগুলো কার্ড একসাথে ম্যানেজ করে ফেলেছি, এখন হয়তোবা প্রত্যেকটা ফেস কার্ডকেও আমাদেরকে ম্যানেজ করতে হবে, যেগুলো কিনা আলাদা আলাদা মাস্টারের কাছে আছে। আর এই ফেস কার্ডগুলো যদি আমরা একবার দখল করে ফেলতে পারি তাহলেই আমাদের দুনিয়াতে যাওয়ার হিসেবটা আরো একটু সহজ হয়ে যাবে। এখানে আরিসু আর তার ফ্রেন্ডরা দেখতে পারে একটা গাড়ি পেছন থেকে তাদেরকে ফলো করছিল, যেই গাড়ির মধ্যে তাদের মতোই চারজন লোক ছিল। তবে তখনই সেই গাড়ির মধ্যে হুকুমের বাদশা এসে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর সেই গাড়িটা নিয়েই সে আরিসুর গাড়িটাকে ফলো করা শুরু করে। যদিও যখন সেই গাড়িটা আরিসুর গাড়ির কাছে চলে এসেছিল তখন তাদের মনে হয়েছিল হয়তোবা এই গাড়ির মধ্যে সেই চারজনই আছে, কিন্তু যখনই এই গাড়িটা তাদের পাশে চলে আসে যেটার মধ্যে হুকুমের বাদশা ছিল, সে এসেই তাদের উপরে পাগলের মতো গুলি করা শুরু করে। এটার জন্য তো তারাও পাগলের মতো হয়ে যায়, কারণ তাদের জীবন এখন সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। এই জন্য জীবন বাঁচানোর জন্য তারা পাগলের মতো গাড়িটাকে সামনের দিকে নেওয়া শুরু করে, মানে অনেক স্পিডে গাড়িটাকে ড্রাইভ করা শুরু করে। তবে হুকুমের বাদশাও অনেক স্পিডে গাড়িটা ড্রাইভ করছিল, সেই সাথে সে তো বারবার করে তাদের উপরে গুলি করেই যাচ্ছিল। এই জন্য যখন তারা ওভার স্পিডিং করে ফেলে, মানে আরও বেশি জোরে গাড়ি চালানো শুরু করে, তখন একটা পর্যায়ে গিয়ে তাদের এই গাড়িটা অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, যেই জন্য তাদের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন যেহেতু তাদের গাড়িটা পুরোপুরি উল্টে গেছে এই জন্য তারা সবাই গাড়ির মধ্যে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমে তারা গাড়ি থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন তারা দেখতে পারে হুকুমের বাদশা তাদের সামনেই দাঁড়িয়েছিল, যে কিনা এক এক করে সবাইকে গুলি করে মারার ট্রাই করছিল। এই জন্য তারা দৌড়ে সেখান থেকে আবারও পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে এই গোলাগুলি আর তাড়াহুড়ার মধ্যে সেই সার্জেন্ট মেয়েটা তাদের টিম থেকে আলাদা হয়ে যায়, যে জন্য সে অন্যদিকে দৌড় দেয় আর তারা সবাই অন্যদিকে দৌড় দেয়। আর আমরা একটু পরেই দেখতে পারি আরিসু, উসাগি এবং তাদের দুইটা বন্ধু, তারা চারজন একটা বিল্ডিংয়ের মধ্যে চলে এসেছিল।
এখন এখানে তারা চারজন বসে ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারে যে হুকুমের বাদশা তাদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছে, তার মানে তাদের জীবনটা এখন পুরোপুরি সেফ আছে। এই জন্য তারা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনার ট্রাই করার কথা বলে, কারণ তাদেরকে এখানে থাকতে হলে কিছু জিনিসপত্রেরও তাদের দরকার পড়বে, যেমন খাবার দাবার ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আরিসু আর উসাগি চলে আসে একটা খাবারের দোকানে কিছু খাবার দাবার নেওয়ার জন্য, আর তার ওই দুইটা ফ্রেন্ড চলে আসে একটা গ্যারেজে একটা গাড়ি নেওয়ার জন্য, যেখানে তারা খুবই সুন্দর একটা গাড়িকে পছন্দও করে ফেলে। আর এদিকে যখন আরিসু আর উসাগি একটা শপের মধ্যে চলে আসে তখন তারা এখান থেকে খাবার দাবারগুলো নেওয়া শুরু করে, আর যে সমস্ত জিনিসগুলো তাদের প্রয়োজনীয় জিনিস সেগুলোকে এক এক করে নেওয়া শুরু করে। তবে যখন আরিসু খাবার দাবার নিচ্ছিল তখন তার পুরনো কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়। আসলে তার মনে পড়ে যায় যখন সে তার বন্ধুদের সঙ্গে এই শপিং করার জন্য আসতো তখন তারা কি সুন্দর করে মজা করত। সেই সমস্ত দিনগুলো কত সুখের দিন ছিল, যে এই সমস্ত দিনগুলো তো সে হারিয়েই ফেলেছে, বরং সে তার বন্ধুদেরকেও হারিয়ে ফেলেছে। যদিও এই মৃত্যু খেলার মধ্যে এসে সেই জীবনটা কিছুদিনের জন্য ভুলেও গিয়েছিল, তবে এগুলো দেখার পরে তার আবারও ব্যাপারগুলো মনে পড়ে যায়। আর যখন এখানে উসাগি চলে আসে তখন সে আবারও বাস্তবে ব্যাক করে, আর উসাগি এখানে একটু মজা করার জন্য সে হয়ে যায় সেলসম্যান আর আরিসু হয়ে যায় ক্রেতা। এরপরে তারা দুজন বেচা কেনা শুরু করে, আর এখানে কেনাকাটা করার সময় তারা অনেক বেশি মজাও করে। এখানে উসাগি তাকে বলে যে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একটা সুপার মার্কেটে সেলসম্যানের জব করব। আর তখন আমরা দেখতে পারি আরিসু তাকে বলে যে আমি আমার আসল দুনিয়াতে আবারও ব্যাক করতে চাই এবং আমার ফ্রেন্ডদের সাথে আরও বেশি মজা করতে চাই। আসলে আমি নুডলস খেতে খেতে বই পড়াটা অনেক বেশি মিস করছিলাম। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে, মানে আসল দুনিয়াতে ব্যাক করার কথা শোনার পরে উসাগি একটু বেশি আপসেট হয়ে যায়, আর তার বাবার পুরনো স্মৃতিগুলোকে মনে করা শুরু করে। আর এরপরে উসাগি তাকে বলে যে আমার আগের লাইফটা একেবারেই ভালো ছিল না, আমি এখান থেকে কোনোভাবেই আমার আগের লাইফে ব্যাক করতে চাই না, আমি এখানেই রয়ে যাওয়ার প্ল্যানিং করছি। আর এই সমস্ত ব্যাপারগুলো বলে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি আরিসু এসে তাকে বলে যে আমি যেই কোনো ওয়েতে তোমাকে সাহায্য করব এবং আমি সবসময় তোমার পাশে থাকবো, তোমার এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একেবারেই টেনশন করতে হবে না। আমরা আমাদের দুনিয়াতে ব্যাক করার পরে আমি তোমাকে সম্পূর্ণভাবে সব রকম করে সাহায্য করব। আর এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে সে তাকে জড়িয়েও ধরে, আর সে তাকে একটু সান্ত্বনাও দেওয়ার ট্রাই করে, কিন্তু এতে করে আসলে কোনো লাভই হয় না, কারণ উসাগির মন সে গলাতেই পারে না। উসাগি বারবার করে তাকে এইটাই বলছিল যে আমি এখানেই থাকতে চাই, আমি এখান থেকে আমার আগের লাইফে কোনোভাবেই ব্যাক করতে চাই না। আর এরপরে যখন তারা খাবার নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই বিল্ডিংয়ের দিকে যাচ্ছিল তখন তারা ফাইনালি তাদের সেই ওই দুইটা বন্ধুকেও পেয়ে যায়, যেই দুইটা বন্ধু গাড়ি আনতে গিয়েছিল। আর এই গাড়িতে করে তারা চারজন ফাইনালি আবারও সেই বিল্ডিংয়ে ব্যাক করে। এখন এই বিল্ডিংয়ে আসার পরে আরিসু চলে আসে ছাদে গিয়ে সে আকাশে সেই বেলুনগুলোর দিকে তাকানো শুরু করে, যেই বেলুনগুলো কাঠগুলো নিয়ে উঠছিল। আর এগুলো দেখার পরে তার মাথায় কিছু একটা ক্লিক করে, এই জন্য সে নিচে চলে আসে তার ফ্রেন্ডের কাছে। এখানে আরিসু তার বন্ধুদেরকে বলে যে যদি আমরা এই গেম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে ভিন্ন একটা গেম খেলতে হবে, কারণ এটা আমি খুব ভালো করেই জানি যে এক গেমের মাস্টার অন্য গেমের মধ্যে কোনোভাবেই ইন্টারফেয়ার করতে পারবে না, মানে এক গেমের মাস্টার অন্য গেমের মধ্যে ঢুকে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমাদেরকে অন্য একটা গেম খেলতে হবে, এবার সেটা যেই কোনো মূল্যে। এরপর সে তাদেরকে গেম সম্পর্কে বলে আর গেমের প্লেসগুলো খুঁজে বের করার জন্য তার সঙ্গ দেওয়ার জন্য বলে। যদিও আমরা দেখতে পারি উসাগি এখানে একটু বেশি টেনশনের মধ্যে ছিল, তবে অনেকক্ষণ ডিসকাশনের পরে ফাইনালি সেও রাজি হয়ে যায়, আর তারা সবাই মিলে এমন একটা জায়গা খুঁজে বের করে ফেলে যেই জায়গাটাতে কোনো একটা গেম এরিয়া থাকলেও থাকতে পারে, আর তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখানে আরিসু তার টিমকে চিরির কিং সম্পর্কে বলে, যার মানে যদি তারা এই গেমটা খেলে তাহলে তাদেরকে টিম ওয়ার্ক করতে হবে, আর টিম ওয়ার্ক করে খুব সহজে তারা এই গেমটা উইনও করে ফেলতে পারবে। তো এরপরে ফাইনালি তারা সেই জায়গায় চলে আসে যেই জায়গাটাতে গেম এরিয়া ছিল, মানে যেই জায়গাতে তারা গেমটা শুরু করবে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা কিছু ব্যাসলেট পেয়ে যায়। তবে এই গেমটা খেলার জন্য তাদের 5 জন প্লেয়ারের দরকার ছিল, যার মধ্যে এখানে ছিল মাত্র 4টা ব্যাসলেট। তবে তখনই আমরা দেখতে পারি পেছন থেকে চলে আসে আগুনের সেই লোকটা, যেই লোকটাকে কিনা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সে বলে যে 5 নম্বর প্লেয়ার হচ্ছে গিয়ে আমি, আর তার হাতেই 5 নম্বর ব্যাসলেটটা ছিল। সে বলে যে তোমাদেরকে যেই কোনো ওয়েতে গেম খেলতে হলে আমার সঙ্গেই খেলতে হবে, কারণ এই গেমটা আমি আরও কয়েকবার খেলেছি, আমি এই গেমের এক্স প্লেয়ার, সো আমি খুব ভালো করেই জানি এই গেমটা কী করে উইন করতে হয়। তবে আমরা দেখতে পারি কেউই তার সঙ্গে গেমটা খেলার জন্য রাজি হচ্ছিল না, কারণ তাকে কেউ বিশ্বাসই করতে পারছিল না। সে এর আগেও কয়েকবার সবাইকে ধোঁকা দিয়ে সবাইকে মেরে ফেলার ট্রাই করেছিল। তবে তখন আমরা দেখতে পারি উসাগি একটা ব্রেসলেট নিয়ে তার হাতের মধ্যে পরে ফেলে, আর এরপর সে তাদের সবাইকে বলে যে আসলে এই গেমটা খেলা ছাড়া আমাদের কাছে অন্য কোনো ওয়েও নেই। যদি আমরা এই গেমটা না খেলি আর এখানে দাঁড়িয়ে থাকি তাহলে একটা সময় সেই হুকুমের বাদশা এসে আমাদেরকে শ্যুট করে মেরে ফেলবে। সো আমাদেরকে এই গেমের মধ্যে যেই কোনো ওয়েতে পার্টিসিপেট করতে হবে, আর নয়তো আমাদেরকে মরতে হবে। সো আমাদের কাছে চিন্তা করার আর তেমন কোনো সুযোগও নেই। আর এগুলো শোনার পরে সবাই রাজি হয়ে যায়, আর এক এক করে সবাই ব্রেসলেটগুলো পরে এই গেমের প্লেয়ার হয়ে সোজা মধ্যে চলে আসে গেমটা খেলার জন্য। তো এরপরে মধ্যে যাওয়ার পরে তারা আরও একটা কিংয়ের টিমকে পেয়ে যায়, যেখানে যেই লিডার ছিল সেই লিডার কাপড় চোপড় ছাড়া ছিল, মানে পুরোপুরি উলঙ্গ ছিল। আসলে সে এটা এই জন্য করেছিল কারণ সে বলছিল যে যখন আমরা দুনিয়াতে এসেছিলাম তখন আমাদের কাপড় ছিল না, তাহলে আমাদেরকে কাপড় কেনই বা ফাও ফাও পড়তে হবে, এই জন্যই আমি সবসময় কাপড় ছাড়াই থাকি।
এরপরে ক্যাপ্টেন আরিসুকে তার সমস্ত প্লেয়ারদের সঙ্গে মিট করিয়ে দেয়। তবে এরপরে আরিসু তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে তোমরা কারা, তোমরা এখানে এসেছো কিভাবে আর কেনই বা এগুলো করছো। আর তখন এই ক্যাপ্টেন তাদেরকে বলে যে আমরাও তোমাদের মতো একটা সময় শহরে বাস করতাম। আর তখন আমরা এই ক্যাপ্টেনের পাস্ট লাইফটা দেখতে পারি। আসলে আমরা জানতে পারি এই ক্যাপ্টেন একজন ভালো মানের সিঙ্গার ছিল, আর তার যে এই পুরো টিমটা আছে এই টিমটা নিয়ে সে একটা বারে গাচ্ছিল। এরপরে সিন আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা দেখতে পারি এই গেমের লিডার আরিসুকে সমস্ত ব্যাপারগুলো এক্সপ্লেন করে বলে যে আমি হচ্ছে গিয়ে এই গেমের মাস্টার, মানে এই গেমটাকে আমি ডিজাইন করেছি, আমি ডেভেলপ করেছি। সো এই জন্য সে আরিসুকে এই গেমটা খেলার সমস্ত নিয়মকানুনগুলো বলা শুরু করে। সে বলে যে এই গেমটাকে 3টা ওয়েতে খেলা যায়। প্রথম হচ্ছে গিয়ে ব্যাটেল, দ্বিতীয়টা হচ্ছে আইটেম, 3 নম্বরটা হচ্ছে গিয়ে বেস। আসলে এই 3টা ওয়ের মধ্যে একটা ওয়েতেই গেমটাকে খেলতে হবে। আর তাছাড়া এই পুরো গেমের মধ্যে 2টা টিম থাকবে। প্রথমটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জার, যারা কিনা আরিসুর টিম, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চিরির কিং, মানে সে এবং তার পুরো টিম। 2টা টিমকেই 1000 করে নাম্বার দেওয়া হবে বা 1000 করে পয়েন্ট দেওয়া হবে। আর এই গেমটা শেষ হয়ে যাওয়ার পরে যেই টিমের কাছে বেশি পয়েন্ট থাকবে সেই টিম হয়ে যাবে উইনার, আর যার কাছে কম থাকবে সে হয়ে যাবে লুজার। আসলে এই নাম্বারগুলো দেয়া হবে এই টিমের ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন পরবর্তীতে তার প্লেয়ারদের মধ্যে এই নাম্বারগুলোকে ডিভাইড করে দিবে। এখন সেটা হতে পারে যেই কোনো নাম্বার, মানে কাউকে বেশি দিল বা কাউকে কম দিল, কিন্তু যাকে কম দিবে সেখানে শর্ত হচ্ছে গিয়ে তাকে মিনিমাম 100 নাম্বার দিতেই হবে। এখানে সে এক্সপ্লেন করে বলে গেমের প্রথম রাউন্ডে এক টিমের প্লেয়ার শুধুমাত্র অন্য টিমের যেই কোনো প্লেয়ারকে টাচ করবে, আর সেই প্লেয়ারকে যেই নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা টাচ করলেই এই প্লেয়ারের মধ্যে চলে আসবে। আর এমন করেই এক টিম থেকে অন্য টিম তাদের নাম্বারগুলো নিয়ে নেবে। যদি কোনো টিম চায় 2 জন একসাথে খেলতে তাহলে সে সেটাও করতে পারবে, তাহলে এই নাম্বারগুলো তাদের 2 জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডে তাদেরকে কিছু জিনিস খুঁজে বের করতে হবে, যেই সমস্ত জিনিসগুলো এখানে কন্টেনারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। সময়ের আগে যেই টিম সেই কন্টেনার খুঁজে বের করে সেই কন্টেনারের মধ্যে বাটনে প্রেস করে দেবে সেই টিম হয়ে যাবে উইনার, সেই টিমকে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর স্টেজ হচ্ছে গিয়ে বেস। এই বেসের মধ্যে 2টা টিমকেই 2টা পোল দেওয়া হবে, আর এই পোলগুলোকে তাদেরকে যেই কোনো ওয়েতে প্রোটেক্ট করতে হবে, কারণ এই পোলগুলোর মধ্যে থাকবে অনেক বেশি নাম্বার। যদি অন্য টিমের প্লেয়ার তাদের পোলগুলোকে ধরে ফেলে তাহলে পুরো 1000 নাম্বারই তারা পেয়ে যাবে, মানে পুরো কয়েনগুলো একবারেই তারা নিয়ে আসতে পারবে। কিন্তু এখানে আরও একটা কন্ডিশনও আছে, সেটা হচ্ছে যদি কোনো টিম খুবই ভালোভাবে সেই গেমটা খেলা শুরু করে আর পরবর্তীতে সে এসে সেই পোলটাকে ধরে ফেলে তাহলে তাকে ইনফিনিটি নাম্বার দেওয়া হবে। আর যখন তাকে ইনফিনিটি নাম্বার দেওয়া হবে তখন সে যদি অন্য টিমের প্লেয়ারকে টাচ করে ফেলে তাহলে সেই টিমের প্লেয়ারের সমস্ত নাম্বারগুলো সে পেয়ে যাবে, আর সেই প্লেয়ারকে সেখানেই মেরে ফেলা হবে। যাই হোক, এরপরে গেমটা শুরু হয়ে যায় আর আরিসুকে ফাইনালি 1000 নাম্বার দিয়ে দেওয়া হয়। আর যেহেতু আরিসু হচ্ছে গিয়ে তাদের টিম লিডার, এই জন্য আরিসু সবার মধ্যে কিছু কিছু নাম্বার ডিভাইড করে দেয়, কাউকে একটু বেশি দেয়, কাউকে একটু কম দেয়। আর এরপরে তারা 2টা টিম হয়ে 2 দিকে যাওয়া শুরু করে, আর একজনকে এখানে রেখে দেয় এই পোলটাকে সেভ করার জন্য। আসলে আমরা দেখতে পারি উসাগি সেই ছেলেটার সঙ্গে একটা টিম বানিয়ে ফেলে যেই ছেলেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানে তার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল এই জন্য উসাগি তার সঙ্গে যায়, আর আরিসু সেই মেয়েটার সঙ্গে টিম করে ফেলে যে কিনা আসলে চেচিয়ার বন্ধু ছিল। আসলে তারা এখানে সেই কন্টেনারগুলোকে খুঁজে বের করার ট্রাই করছিল যেই কন্টেনারগুলোর মধ্যে বাটন ছিল, কারণ বাটনে প্রেস করলেই তারা আরও বেশি নাম্বার পেয়ে যেত। ফাইনালি তারা কয়েকটা বাটন পেয়েও যায়, আর এখান থেকে তারা কিছু নাম্বার কালেক্টও করে ফেলে। তবে তখনই আমরা দেখতে পারি অন্য টিমের কিং তাদের সামনে চলে আসে। সে এসে আরিসুকে বলে যে আরিসু, তুমি জানো এই গেমটা উইন করার সবচেয়ে সহজ উপায় কোনটা? সেটা হচ্ছে তোমাকে তোমার প্লেয়ারদের বিশ্বাস জয় করতে হবে। কিন্তু তুমি আসলে কি করছো? তুমি তো তোমার কিছু প্লেয়ারকে বেশি নাম্বার দিয়ে দিয়েছো, কাউকে কম দিয়ে দিয়েছো। আসলে আমরা জানতে পারি এই ক্যাপ্টেন আরিসুর সাথে হ্যান্ডশেক করেছিল, আর যখন সে তাকে টাচ করেছিল তখন সেই ব্যাপারটা জেনে গিয়েছে যে আরিসুর কাছে কত নাম্বার আছে। তবে তারপর আমরা দেখতে পারি আরিসু আর তার টিম খুবই ভালোভাবে গেমটাকে প্লে করছিল, তারা আস্তে আস্তে করে নাম্বারগুলোকে কালেক্টও করছিল। আর এরপরে ফাইনালি তারা সবাই আবারও বেসে এসে যখন সবাই একসাথে বেসটাকে টাচ করে তখন তারা আরও অনেক বেশি নাম্বার পেয়ে যায়। আর যখন অপোজিট টিম দেখতে পারে আরিসুর টিম আস্তে আস্তে করে উইন করে ফেলছে তখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই জন্য তাদের কিং তাদের সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে নতুন করে একটা প্ল্যানিং বানিয়ে ফেলে। আসলে তারা গিয়ে আরিসুর বেসের উপরে আক্রমণ করার প্ল্যানিং করেছিল। তো এরপরে যখন তারা সবাই মিলে সেই বেসে আক্রমণ করতে চলে আসে তখন তারা দেখতে পারে আরিসুর একটা ফ্রেন্ড অলরেডি সেই বেসটাকে পাহারা দিচ্ছিল। তবে যখনই তারা বেসটাকে টাচ করতে যাচ্ছিল তখন সে প্রচণ্ড ভয় পেয়ে বেসটাকে নিজেই টাচ করে ফেলে, যেই জন্য তার নাম্বার হয়ে যায় ইনফিনিটি, মানে এখন তার কাছে অনেক বেশি নাম্বার চলে এসেছে। আর যখনই সবাই মিলে বেসটাকে টাচ করতে যাচ্ছিল তখন সে ভুল করে একজনকে টাচ করে ফেলে, যেই জন্য তার সমস্ত নাম্বারগুলো তার কাছে চলে আসে, মানে আরিসুর টিমের মধ্যে আরও বেশি নাম্বার যোগ হয়ে যায় আর সেই প্লেয়ারের নাম্বার হয়ে যায় 0। এখন যেহেতু তার 0 হয়ে গেছে এই জন্য তার বাঁচার আর কোনো সুযোগ ছিল না, এই জন্য একটু পরেই একটা লেজার এসে তাকে সেখানে মেরেই ফেলে। এরপরে যখন আরিসু আর তার টিম মেম্বাররা এক জায়গায় হয়
তখন তারা এটা জানার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ অন্য টিমের একটা প্লেয়ারের মৃত্যু হয়ে গিয়েছিল আর যে কোনো সময় তাদেরও মৃত্যু হতে পারত। এই জন্য তারা বুঝতেই পারছিল না তারা এখন কি করবে। তাছাড়া অন্য টিমের আস্তে আস্তে করে পয়েন্টও বেড়ে যাচ্ছিল আর তাদের পয়েন্ট অনেকটাই কমে যাচ্ছিল। এই জন্য আরিসু ফাইনালি সিদ্ধান্ত নিয়ে তাদের সবাইকে বলে যে আমরা টিম ওয়ার্ক করে কাজ করলে কোনোভাবেই কিছু করতে পারবো না, কারণ এখানে অনেক বেশি কন্টেইনার। সো আমাদেরকে আলাদা আলাদা করে গিয়ে সমস্ত কন্টেইনারগুলোর মধ্যে সার্চ করতে হবে, যাতে করে আমরা যেই কোনো ওয়েতে বাটনগুলোকে খুঁজে বের করতে পারি। এরপর তারা সবাই মিলে আলাদা আলাদা হয়ে গিয়ে কন্টেনারগুলোকে খোঁজা শুরু করে। আমরা দেখতে পারি আরিসুও খুঁজতে খুঁজতে ফাইনালি একটা কন্টেনার পেয়ে যায়, যেটার মধ্যে একটা বাটনও ছিল। তবে আসলে অন্য টিমের একটা মেয়ে অলরেডি সেখানে সেই বাটনটার জন্য ওয়েট করছিল, আর যখনই আরিসু এখানে চলে আসে তখন সে সেই বাটনে প্রেস করে নাম্বারগুলো সমস্ত কালেক্ট করে নেয়। আর তখনই এখানে সেই টিমের কিং চলে আসে, যে কিনা এসে আরিসুকে দেখার পরে তার উপরে একটু মায়া দেখায়। সে তাকে বলে যে আরিসু, তুমি হচ্ছে গিয়ে একটা বাচ্চা, আর এই খেলাটা কোনোভাবেই বাচ্চাদের খেলা না, এটা হচ্ছে একটা বড়দের ব্রেইনের খেলা। সো যদি তুমি বড়ই হয়ে থাকো আর তোমার কাছে বুদ্ধি থাকে, তাহলে তোমার বুদ্ধিটা আমাকে দেখানোর ট্রাই করো। আসলে যেহেতু আরিসুর টিমের নাম্বার আস্তে আস্তে করে কমে যাচ্ছিল আর অন্য টিমের নাম্বার আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছিল, এই জন্য আরিসু আর তার টিম আস্তে আস্তে করে হেরে যাচ্ছিল। এখন তারা বুঝতেই পারছিল না তারা কি করবে, এই জন্য আরিসুর অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো এরপরে পরের রাউন্ডে আরিসু আর তার পুরো টিম মিলে প্ল্যানিং করে যে এইবার তারা যেই কোনো ওয়েতে গিয়ে তাদের বেসের উপরে আক্রমণ করবে, কারণ যদি তারা তাদের বেস টাচ করতে পারে তাহলে তারা অনেকগুলো পয়েন্ট কালেক্ট করতে পারবে, কারণ এছাড়া তাদের কাছে আর অন্য কোনো অপশন নেই, কারণ তাদের নাম্বার অনেক বেশি কমে গিয়েছিল। এখন জেতার একটাই উপায় হচ্ছে গিয়ে এইটাই। তো এই জন্য আরিসু আর তার পুরো টিম প্ল্যানিং করে যখনই তাদের বেসের উপরে আক্রমণ করতে যায়, তখন তারা আসলে কোনোভাবেই বেসটাকে টাচ করতে পারে না, কারণ অন্য টিমের কিং আর তার সমস্ত প্লেয়াররা মিলে খুবই চালাকি করে তাদেরকে বেসটাকে কোনোভাবে টাচই করতে দেয় না। মানে তারা যতবারই টাচ করার ট্রাই করছিল প্রত্যেকবারই তাদেরকে কোনো না কোনো ওয়েতে আটকে দিচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তো আরিসুর মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে এখন বুঝতেই পারছিল না কিভাবে তারা গেমটা উইন করবে। তো এই জন্য যখন এই রাউন্ডটা শেষ হয়ে যায় তখন তারা সবাই প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ এই রাউন্ডটাও তারা হেরে গিয়েছিল। আর যেহেতু তারা অনেকগুলো পয়েন্ট পিছিয়ে ছিল, এই জন্য গেমটা অলমোস্ট তারা হেরে গিয়েছে। মানে এখন তাদের মরার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্য তারা সবাই আপসেট হয়ে যে যার মতো আলাদা হয়ে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা শুরু করে। তবে আমরা দেখতে পারি উসাগি এখন পর্যন্ত হাল ছাড়তে চাইছিল না, সে এখন পর্যন্ত যেই কোনো ওয়েতে গেমটাকে কন্টিনিউ করতে চাইছিল। উসাগি এখন পর্যন্ত সেই সমস্ত কন্টেনারগুলো খুঁজে বের করার ট্রাই করছিল যেগুলোর মধ্যে বাটন ছিল, যেগুলো থেকে তারা পয়েন্ট কালেক্ট করতে পারত। ফাইনালি উসাগি এখানে কয়েকটা কন্টেনার পেয়েও যায়, যেটার মধ্য থেকে তারা কিছু পয়েন্ট কালেক্টও করে ফেলে। আর আমরা দেখতে পারি এমন করতে করতে আরিসুর টিমের অনেকগুলো পয়েন্ট হয়ে যায়। মানে এখন তারা ওই টিমের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল, আর অল্প কিছু পয়েন্ট হলেই তারা ওই টিমকে পার করে ফেলতো। তবে যখনই উসাগি একটা কন্টেনার থেকে বাইরে আসে তখন আমরা দেখতে পারি সেই পুড়ে যাওয়া ছেলেটাকে। আসলে এই ছেলেটার কোনো একটা সমস্যা হয়েছিল, যেই জন্য সে রক্ত বমি করা শুরু করে দিয়েছিল। তবে একটু পরে সে এসে উসাগিকে পেটানো শুরু করে আর তাকে বেউস করে দেওয়ার ট্রাই করে। আসলে যেমনটা শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম, এই ছেলেটার উপরে কেউই বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে হচ্ছে গিয়ে আগুনের সেই ভয়ঙ্কর লোকটা যাকে আমরা সিজন 1-এ অলরেডি দেখতে পেয়েছিলাম। তবে তারপরে উসাগি তার উপরে বিশ্বাস করেছিল আর তাকে নিয়ে গেমটার মধ্যে এন্টার হয়েছিল। তবে এখন সে উসাগির সঙ্গে উল্টাপাল্টা করার ট্রাই করছে আর তাকে মেরে বেউস করে দেওয়ার ট্রাই করছে। তবে আমরা দেখতে পারি সৌভাগ্যক্রমে এখানে আরিসু চলে আসে আর সেই ছেলেটাকে আচ্ছা রকম ধোলাই করে উসাগিকে কোনো রকমে তার হাত থেকে সেভ করে। এরপর সে তাকে কাঁধে করে তুলে সোজা নিয়ে আসে সেই বেসের কাছে। এখানে বেসের কাছে তাকে রেখে দিয়ে সে সোজা চলে আসে অন্য টিমের ক্যাপ্টেনের সঙ্গে মিট করতে। এখানে সে এসে তাকে বলে যে গেমটা তো আমরা অলমোস্ট হেরেই গিয়েছি, কারণ আমাদের হাতে আর অন্য কোনো পয়েন্টও নেই। সো আমাদের যে কোনো সময় মরতে হবে, মানে মৃত্যুর জন্য আমরা শুধুমাত্র ওয়েট করছি। তবে মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি যেই কোনো ওয়েতে তোমার সঙ্গে হাত মিলাতে চাই। তবে তখন এই টিমের ক্যাপ্টেন তাকে বলে যে গেম শেষ হতে এখনও পুরো 3 মিনিট বাকি। যদি এখন আমি তোমার হাতে টাচ করি তাহলে অবশ্যই তোমার সমস্ত নাম্বারগুলো আমার কাছে চলে আসবে আর 3 মিনিট আগেই তোমাকে মেরে ফেলা হবে। তবে তখন আরিসু তাকে বলে যে এই গেম খেলতে এসে আমি তোমার থেকে অনেক কিছু শিখে নিয়েছি। সো এখন আমার কাছে এতটাও সময় নেই যে আমি সেই ভুলগুলোকে শুধরাবো যেগুলো আমি আমার লাইফে করেছি। সো এই জন্য আমি চাই শেষ মুহূর্তে তোমার সঙ্গে হাত মিলিয়ে নিজেকে ধন্য করতে। আর তখনই আমরা দেখতে পারি সেই ক্যাপ্টেন ইচ্ছা করে এসে আরিসুর সঙ্গে হাত মেলানোর ট্রাই করে। আর যখনই আরিসু তার সঙ্গে হাত মেলায় তখন এই ক্যাপ্টেনের সমস্ত পয়েন্টগুলো আরিসুর কাছে চলে যায়, যেই জন্য তাদের স্কোর পুরো লেভেলই হয়ে যায়। আর এইটা দেখার পরে এই ক্যাপ্টেনও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ সেও বুঝতে পারলো না যে আরিসুর কাছে কি করে নাম্বারগুলো চলে গেল। আসলে এখানে হয়েছিল এটা, যখন আরিসু তার সেই বন্ধুর কাছে গিয়েছিল যেই বন্ধুকে সে বেস পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল, তখন সে গিয়ে দেখতে পেয়েছিল তার সেই বন্ধু হাতটাকে কেটে ফেলার ট্রাই করছে, মানে সেই ব্রেসলেটটাকে খুলে ফেলার ট্রাই করছে, কারণ সে কোনোভাবে এই গেমটা আর কন্টিনিউ করতে চাইছিল না, কারণ সে কোনোভাবে মরতে চাইছিল না। এই জন্য সে কোনো রকমে তার ব্রেসলেটটাকে হাত থেকে খুলেই ফেলে। আর এরপর সে আরিসুকে এই ব্রেসলেটটা দিয়ে বলে যে আমার কাছে একটা নতুন প্ল্যান আছে। আর যখনই সে তাকে ব্রেসলেটটা দেয় তখন আরিসুর পয়েন্ট ডাবল হয়ে যায়। আর এই জন্যই যখন সে গিয়ে কিংয়ের সঙ্গে হাত মিলিয়েছিল
যেহেতু কিংয়ের পয়েন্টের চেয়ে আরিসুর পয়েন্ট এখন বেশি ছিল, এই জন্য কিংয়ের সমস্ত পয়েন্টগুলো আরিসুর কাছে চলে এসেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ক্যাপ্টেনও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, তবে মৃত্যুকে সে একেবারেই ভয় করছিল না। আর এই ভুলটার জন্য সে একেবারে পস্তাচ্ছিল না, কারণ সে তার লাইফটাকে যতটা এনজয় করা দরকার ততটা করে ফেলেছিল। সেও অনেকগুলো গেম অর্গানাইজ করেছিল, অনেকগুলো গেম উইন করেছিল, এমন করতে করতেই সে এই পর্যন্ত এসে পৌঁছেছিল। তবে এখন আমরা দেখতে পারি আরিসু কোনোভাবেই চায় না এই লোকটা মারা যাক, তবে যেহেতু এই গেমের নিয়ম হচ্ছে গিয়ে নিয়ম, এই জন্য এখন তাদেরকে তো মরতেই হবে। আর তখনই আমরা দেখতে পারি একটা লেজার লাইট এসে তাকে আর তার টিমের সমস্ত মেম্বারদেরকে শেষ করে দেয়। আর এটা দেখার পরে তো আরিসুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ সে এই লোকটার ফ্যান হয়ে গিয়েছিল আর সে তাকে একজন ফ্রেন্ডও ভাবা শুরু করে দিয়েছিল। আর এরপরে যখন আরিসু সেই বন্ধুর কাছে যায় যেই বন্ধু তার হাতটা কেটে ব্যাসলেটটা আরিসুকে দিয়েছিল যাতে করে আরিসু সেই পয়েন্টগুলোকে কালেক্ট করতে পারে, তখন সে দেখতে পারে এই বন্ধুর হাত দিয়ে অনেক বেশি রক্তক্ষরণের জন্য তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ যদিও সে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে, তবে সে তার সমস্ত বন্ধুর লাইফগুলোকে সেভ করে দিয়েছে। এই জন্য তারা সবাই তাকে দাফন করে আর তার ক্যাপটা তার মাথার উপরে দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর ট্রাই করে। তো এরপরে সিন শিফট হয়ে চলে আসে অন্য একটা জায়গায়। আমরা দেখতে পারি এখানেও একটা গেম খেলা হচ্ছিল। আসলে এটা ছিল একটা জেলের এরিয়া, যেটার মধ্যে কিছু মানুষ একটা গেম খেলছিল। এখানে তাদেরকে গলার মধ্যে পড়ার জন্য একটা ব্রেসলেটের মতো দেওয়া হয়, আর এই গলার পেছনে একটা লাইটের মতো জিনিস ছিল, যেখানে কিছু সিম্বল ছিল, মানে 4টা সিম্বল, চিরি, হুকুম, হার্ট আর ডায়মন্ড। তবে এই গেমের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তারা নিজেরাই দেখতে পারবে না তাদের পেছনে কি নাম্বার আছে, শুধুমাত্র অন্যরাই দেখে বলতে পারবে তাদের পেছনে কি নাম্বার আছে। আর এই গেমের নিয়মটা খুবই সিম্পল ছিল। আসলে এখানে তাদের সবার মধ্যে একজন লাভের গোলাম আছে, যদি তারা সবাই তাকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে তাহলেই তারা সবাই জীবিত রয়ে যাবে, আর নয়তো একে করে তাদের সবাইকে মরতে হবে। এরপরে গেমটাকে শুরু করে দেওয়া হয় আর তাদের সবাইকে 1 ঘন্টার সময় দেওয়া হয়। আসলে এখানে গেমের নিয়ম ছিল যে তাদেরকে একটা সেলের মধ্যে বন্দি করা হবে আর তাদের সবার গলার পেছনে কোন সিম্বলটা আছে সেটা তাদেরকে বলতে হবে। যদি তারা সঠিক বলে তাহলে তারা জীবিত রয়ে যাবে, আর যদি তারা ভুল বলে তাহলে তাদের গলার সেই ব্যান্ডটা ব্লাস্ট করবে, যেই জন্য তাদের সেখানেই মৃত্যু হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখতে পারি এখানে সমস্ত প্লেয়াররা যার যার টিম বানিয়ে ফেলে আর একে অন্যকে সাহায্য করা শুরু করে, কারণ যেহেতু তারা এই গেমের সিম্বলটাকে দেখতে পাচ্ছিল না, এই জন্য তাদেরকে অন্যজন সাহায্য করে বলে দিচ্ছিল যে তাদের গলায় কী সিম্বল আছে। আর তাছাড়া আমরা দেখতে পারি এখানে সাদা চুলালা সেই ছেলেটাকেও, যার নাম হচ্ছে গিয়ে চিচিয়া। আসলে চিচিয়াও এখানে একটা ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল, আর তারা দুজনেই একে অন্যের সিম্বলগুলোকে দেখে অন্যজনকে বলে দিত, কারণ প্রত্যেকটা রাউন্ডের পরে তাদের পেছনের সমস্ত সিম্বলগুলো চেঞ্জ হয়ে যেত। আর তাছাড়া আমরা দেখতে পারি এখানে খাবার দাবারের সমস্ত জিনিসপত্র ছিল যাতে করে তারা খাবার দাবার খেয়েও সার্ভাইভ করতে পারে। আর এরপরে যখন আস্তে আস্তে করে গেমটা সামনের দিকে যাওয়া শুরু করে তখন আস্তে আস্তে করে প্লেয়ারগুলো কমে যাওয়া শুরু করে, কারণ তারা সবাই একে অন্যকে ধোকা দেওয়া শুরু করেছিল। কারণ তারা সবাই এটা খুব ভালো করে জানতো যে যদি তারা একজনকে ধোকা দিয়ে ভুল করেও হার্টের গোলামকে মেরে ফেলতে পারে তাহলেই তারা সবাই ফ্রি হয়ে যাবে। গেমটা যখন শুরু হয়েছিল তখন গেমের মধ্যে 20 জন প্লেয়ার ছিল, কিন্তু মরতে মরতে এখন শুধুমাত্র 6 জন প্লেয়ারই জীবিত রয়ে গেছে, যার মধ্যে চিচি আর তার ফ্রেন্ডও ছিল। আসলে এই সমস্ত মানুষগুলো ছিল সেই সমস্ত মানুষগুলো যারা কিনা এখন পর্যন্ত একে অন্যের উপরে বিশ্বাস করে আসছিল। তবে আমরা দেখতে পারি এই রাউন্ডের পরে চিচি আর ফ্রেন্ডেরও মনটা অনেকটা ভেঙে যায়, এই জন্য সে কান্নাকাটি করা শুরু করে। সে আর এগুলো কোনোভাবেই সহ্য করতে পারছিল না, এই জন্য যখনই গেমটা শুরু হয়ে যায় আর সে সেলের মধ্যে যায় তখন সে চুপচাপ বসে থাকে, সে তার সিম্বলটা বলে না, যেই জন্য তার গলার বেলটা ব্লাস্ট হয়ে যায় আর চিচি আর ফ্রেন্ডের সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন যেহেতু চিচি আর ফ্রেন্ডের মৃত্যু হয়ে গেছে এই জন্য চিচি এখানে পুরোপুরি একা হয়ে গেছে, আর সে চাইলেও কারো কাছে সাহায্য চাইতে পারছিল না, কারণ সে এখানের কাউকেই বিশ্বাস করতে পারছিল না। আর তারা সবাই একে অন্যকে সন্দেহ করা শুরু করেছিল, কারণ তারা কেউই বুঝতে পারছিল না যে আসলে হার্টের গোলামটা কে। তো এরপর আমরা দেখতে পারি চিচি আর টেকনিক করে এক এক করে তাদের সবার সাথে কথা বলা শুরু করে, আর যে কোনো ওয়েতে তার বেল্টের মধ্যে কি সিম্বলটা আছে সেইটাকে জানার ট্রাই করে, কারণ যেহেতু তার প্লেয়ারের মৃত্যু হয়ে গেছে এই জন্য সে একটা লোকের সঙ্গে গিয়ে কথা বলে আর সে তাকে বলে যে তোমার যেই প্লেয়ারটা আছে, মানে যার সাথে তোমার ফ্রেন্ডশিপ হয়েছে, সে আসলে একজন ভয়ঙ্কর কিলার। আগের গেমের মধ্যে সে অনেকগুলো মানুষকে মেরেছে, আমি জানি সে এইবার তোমাকে ধোকা দিয়ে যে কোনো ওয়েতে সে তোমাকে মেরেই ফেলবে। আর এরপর সে তাকে বলে যে তুমি আমার টিমে জয়েন করে ফেলো, তুমি আমারটা বলে দাও, আমি তোমারটাকে বলে দিচ্ছি। আর এরপর সে প্রথমেই তারটা দেখে তাকে বলে যে তোমার এখানে চিরি এসেছে। তবে এরপরে সেই ছেলেটা তাকে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়, মানে সে চিচি আর সিম্বলটা তাকে বলে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা কাপলকে যারা কিনা এখন পর্যন্ত একে অন্যের উপরে ভরসা করে টিকে ছিল, তারাও সেই কিলারকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে যেই কিলার সম্পর্কে চিচিয়া সেই ছেলেটাকে বলেছিল। এখানেও তারা বলে যে এই কিলারটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা কিলার, যে কিনা এর আগের গেমে অনেকগুলো মানুষকে খুন করেছে।
আর তখন এদিকে চিচি একটা মেয়েকে পেয়ে যায়, এই জন্য সে গিয়ে সেই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে আর যে কোনো ওয়েতে তার বেল্টের কি চিহ্নটা সেটা জানার ট্রাই করে। তবে এই মেয়েটার সঙ্গে সে ভালোভাবে খাতির জমাতে পারছিল না আর এই মেয়েটাও তাকে তেমন কিছু বলে না আর এই জন্য চিচিয়া জানতেও পারে না যে তার বেল্টের মধ্যে সিম্বলটা আসলে কি। আর এরপরে গেমটা শুরু হয়ে যায় আর তারা সবাই যে যার সেলের মধ্যে চলে যায়। আর তখন তাদের কাছে জিজ্ঞেস করা হয় তাদের গলার মধ্যে সিম্বল সম্পর্কে, মানে তাদের গলার ব্যান্ডের মধ্যে এখন কি সিম্বল আছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। যদিও চিচিয়া জানতো না তার গলার মধ্যে কি সিম্বল আছে, কারণ কেউই তাকে এটা সম্পর্কে বলেনি। কিন্তু তখন চিচিয়া তার ব্রেনের ইউজ করা শুরু করে আর সে তার শার্প ব্রেন দিয়ে অনেক ক্যালকুলেশন করে ফাইনালি এটা খুঁজে বেরই করে ফেলে যে তার গলার মধ্যে ডায়মন্ডের চিহ্ন আছে আর সে এটা বলেও দেয় আর সে জীবিতও রয়ে যায়। তো এরপরে সেলের মধ্যে থেকে বাকি 3 জন পুরুষ বেরিয়ে চলে আসে, মানে এখন বাকি শুধু 4 জন পুরুষই জীবিত ছিল, কারণ সেই মেয়েটার মৃত্যু হয়ে গেছে যেই মেয়েটা তার হাজব্যান্ডের সঙ্গে ছিল, মানে ফাইনালি তার হাজব্যান্ডও তাকে ধোকা দিয়ে দিয়েছে। তবে আসলে ব্যাপারটা এমন ছিল না। আমরা জানতে পারি এই 3 জনের মধ্যেই একজন ছিল হার্টের গোলাম আর সেই মেয়েটা হার্টের গোলামের সাথে শুরু থেকেই জড়িত ছিল। আসলে সে তার হাজব্যান্ডকেও টেস্ট করছিল আর এই হার্টের গোলামকেও টেস্ট করছিল, মানে যদিও তারা নিজেদের মধ্যে সরাসরি কোনোভাবে কথা বলছিল না, তবে তারা প্যাকেটের মাধ্যমে বিভিন্ন সিগন্যালের মাধ্যমে কথাবার্তা বলে তাদের পেছনের কি সিম্বল আছে সেই ব্যাপারটাকে বারবার করে কনফার্ম করে আসছিল। তবে এখন যেহেতু লোকজন অনেকটা কমে গিয়েছিল এই জন্য হার্টের গোলামের মানুষকে মারতেই হতো, এই জন্য সেই মেয়েটাকে ধোকা দিয়ে দিয়েছিল, যেই জন্য এই মেয়েটার মৃত্যু হয়ে গিয়েছিল। এখন যেহেতু ফাইনালি তারা হার্টের গোলামকে পেয়ে গেছে এই জন্য বাকি 2 জন তাকে একটা সেলের মধ্যে নিয়ে আচ্ছা রকম করে ধোলাই করার ব্যবস্থা করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি চিচিয়াও এই জেল থেকে বেরিয়ে চলে আসে, কারণ ফাইনালি সে এই গেমটা উইন করে ফেলেছে, এই জন্য সে এখন এখান থেকে ফ্রি হয়ে গেছে। আর তখন এদিকে আমরা একটা লোককে দেখতে পারি যে কিনা মোবাইল দিয়ে ভিডিও করছিল আর সে ভিডিওর মাঝখানে সবাইকে বলে যে এখানে সে এসেছে পুরো 13টা দিন হয়ে গেছে, এখানে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে আর অনেক মানুষ কোথায় যেন গায়েব হয়ে গেছে। আসলে সে বুঝতেও পারছে না এখানে হচ্ছে এটা কি। আর এরপর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি চেসিয়ার সেই বন্ধুটা ইউসিগিকে এইটা বলে সেখান থেকে চলে যায় যে সে যেই কোনো মূল্যে চেসিয়া এবং সেই সার্জেন্ট মেয়েটাকে খুঁজে বের করবে, কারণ তাদের টিমের মধ্যে যত বেশি মানুষ থাকবে ততই তারা স্ট্রংলি গেমগুলো প্লে করতে পারবে। এরপরে যখন আরিসু আর উসাগি বিল্ডিংয়ের এই পারে চলে আসে তখন তারা এখানে অনেকগুলো মানুষকে পেয়ে যায় যারা কিনা সবাই মারা গিয়েছিল। আসলে তাদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এখানে একটা লোককে তারা দেখতে পারে যে কিনা এখনও জীবিত ছিল, এই জন্য যখন তারা দৌড়ে তার কাছে যায় তখন সেই লোকটা তাদেরকে শুধুমাত্র ফিল্ম শব্দটা বলেই মারা যায়। আর যখন তারা তার ব্যানের মধ্যে গিয়ে চেক করে তখন এখানে তারা একটা ফিতা পেয়ে যায়। আসলে এই ফিতার মধ্যে এই লোকটা, মানে যে লোকটা একটু আগে মারা গিয়েছে, সে তার সমস্ত ব্যাপারগুলোকে রেকর্ড করে রেখেছিল, যেখানে এই লোকটা বলছিল যে পুরো 23টা দিন হয়ে গেছে সে এখানে এসেছে আর এখানে এক এক করে সবাইকে মেরে ফেলা হয়েছে। আসলে এখানে কি চলছে সে নিজেও বুঝতে পারছে না, এই দুনিয়াটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এখানে সবাইকে কেন মেরে ফেলা হচ্ছে সেই ব্যাপারটাও সে বুঝে উঠতে পারছে না। আমরা এই ভিডিওর মধ্যে একটা মেয়েকেও দেখতে পারি যেই মেয়েটা কিনা আসলে এই সমস্ত ব্যাপারগুলো জানতো আর সে জানতো এই দুনিয়াটা আসলে কিসের দুনিয়া আর এখান থেকে কিভাবে তারা ব্যাক করতে পারবে। আসলে এই মেয়েটা এখানে বলা শুরু করে যে আমি যখন বেহুশ অবস্থায় ছিলাম তখন আমার মাথার মধ্যে একটা গর্ত করা হয়েছিল আর যখনই আমি হুশের মধ্যে আসলাম, মানে এই কথাগুলো যখনই মেয়েটা বলতে যাচ্ছিল তখনই এখানে হুকুমের বাচ্চা চলে আসে যে কিনা এসে এই মেয়েটাকে শ্যুট করে মেরে ফেলে। আর ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়, কারণ এরপরে গোলাগুলি করে সে এক এক করে সবাইকে মেরে ফেলেছে। আর এরপরে যখনই তারা এই ভ্যান থেকে বাইরে বেরিয়ে আসে তখনই হুকুমের বাচ্চা এখানেও চলে আসে আর সে গুলি করে তাদের 2 জনকেও মারার ট্রাই করে। আমরা দেখতে পারি আরিসু আর উসাগি এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, যেই কোনো ওয়েতে তারা তাদের জীবনগুলো সেভ করার ট্রাই করছিল। তবে হুকুমের বাচ্চা বারবার করে তাদেরকে ফলো করে যাচ্ছিল আর তাদের উপরে গুলি করেই যাচ্ছিল। আর আরিসু আর উসাগি দৌড়াতে দৌড়াতে একটা সময় পালাতে গিয়ে 2 জনে আলাদা হয়ে যায়। আমরা দেখতে পারি একটা গাছের সাথে লেগে আরিসু সেখানে বেহুশ হয়ে যায়, তবে একটু পরে কেউ একজন তাকে কোনো রকমে সেভ করে ফেলে। এরপর যখন আরিসু রাতের বেলায় জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার সামনে একটা মেয়ে বসে আছে। তার মনে হয়েছিল হয়তোবা এই মেয়েটাই তাকে সেভ করেছে, তবে এই মেয়েটা বলে যে আমি তোমাকে সেভ করিনি, তোমাকে সেভ করেছে আগুনি। আর তখনই আমরা জানতে পারি যে আগুনি নামের সেই লোকটা এখন পর্যন্ত জীবিত আছে। আর এরপর সে আরিসুকে বলে যে আমরা হুকুমের বাচ্চাকে ধোকা দিয়ে এখানে নিয়ে আসবো আর ফাইনালি তাকে এখানে আমরা শেষ করে দেবো। এইটা করার জন্য আমরা একটা প্ল্যানিংও করেছি। আর তখন আমরা দেখতে পারি এখানে যেই মেয়েটা ছিল সেই মেয়েটার পাস্টের লাইফ আমাদের দেখানো হয়। আসলে আমরা দেখতে পারি যেহেতু এই মেয়েটা খুবই সুন্দর ছিল এই জন্য সে স্কুলে অনেক বেশি ফেমাসও ছিল। তবে একদিন যখন তারা স্কুলে খেলাধুলা করছিল তখনই হঠাৎ করে আকাশটা পুরোপুরি সাদা হয়ে যায়। আর যখনই সে আকাশের দিকে তাকায় তখন হঠাৎ করেই সে একটা স্টেডিয়ামের মধ্যে চলে আসে আর এখানে গেমটা হঠাৎই শুরুও হয়ে যায়, মানে তাকে একটা ফোন দিয়ে গেমের মধ্যে নামিয়ে দেওয়া হয়। এখানে পানির বোমা তাদের উপর এক এক করে মারা হচ্ছিল, যেগুলো কিনা স্টেডিয়াম ফুটো করে পুরো ভেঙে চুরমার করে দিয়েছিল। এখানে এক এক করে সবাই মারা গেলেও
এই মেয়েটা কোনো রকমে নিজেকে সেভ করে ফেলে। তবে যেহেতু স্টেডিয়াম ভেঙে চুরে তাদের গায়ের উপরে পড়েছিল, এই জন্য এই মেয়ের পায়ের একদিক দিয়ে একটা রড ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছিল। সে অনেক যন্ত্রণার মধ্যে ছিল, তবে কোনো রকমে সে রড থেকে পাটাকে ছাড়িয়ে নিয়ে আস্তে আস্তে করে কোনো রকম একটা হসপিটাল চলে আসে। তবে এখানেও এসে সে দেখতে পারে পুরো হসপিটালটা খালি পড়ে আছে, তাকে চিকিৎসা দেবে এমন কোনো ডক্টর বা নার্সও নেই। তবে তখন এখানে একটা ডক্টর চলে আসে, আর এই ডক্টর এসে তাকে বলে যে তোমার পায়ের যেই অবস্থা, যদি তোমার পা কেটে ফেলা না হয় তাহলে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না, কারণ তোমার পায়ে কিছুক্ষণ পরেই পছন্দ ধরবে। তবে আমরা দেখতে পারি ডাক্তার তার চিকিৎসাও করতে চাচ্ছিল না, কারণ ডাক্তার তার কিছু খায়েশ তাকে দিয়ে মেটাতে চাচ্ছিল। আর যেহেতু এই মেয়েটাও যেই কোনো ওয়েতে বাঁচতে চাইছিল, এই জন্য সেই ডাক্তারের সমস্ত খায়েশ পূরণ করার জন্য রাজি হয়ে যায়। আর এখান থেকেই সিনটা সোজা আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা দেখতে পারি যে এই মেয়েটাই সমস্ত গল্পটা আসলে আরিসুকে বলছিল। আর এদিকে আমরা দেখতে পারি উসাগিকে, যে কিনা জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর যখন সে হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও মধ্যে চলে আসে, তখন এখানে সে একটা ঘর দেখতে পারে। এই জন্য সে ঘরের মধ্যে দৌড়ে চলে যায় যাতে করে খাবারের কিছু সে পেয়ে যায়। তবে এখানে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে খাবার দাবারের তেমন কোনো জিনিস পায় না। তবে এখানে সে একটা বাচ্চাকে পেয়ে যায় আর একটা মেয়েকে পেয়ে যায়। আসলে এই বাচ্চাটা পুরো জঙ্গলের মধ্যে একা একাই হারিয়ে গিয়েছিল, আর এখন এই মেয়েটা কোনো রকমে এই বাচ্চাটাকে খুঁজে বের করেছে। তবে এই বাচ্চাটার ভিসাও আজকে রাতে শেষ হতে যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি আগুনের টিম, মানে আরিসু, আগুনি আর সেই মেয়েটা মিলে যেই প্ল্যানটা করেছিল, মানে হুকুমের বাচ্চাকে মারার যে প্ল্যানিংটা করেছিল, সেখানে তারা আরিসুকে টোপ হিসেবে ইউজ করার সিদ্ধান্ত নিয়েছিল। আর যখন রাতের বেলায় তারা আরিসুকে টোপ হিসেবে ইউজ করে, তখন আমরা দেখতে পারি একটু পরেই হুকুমের বাচ্চা এখানে চলে আসে। আর সে আরিসুকে শ্যুট করে যখনই মারতে যাচ্ছিল, তখনই পেছন থেকে আগুনে এসে তার উপরে শ্যুট করে তাকে মেরে ফেলে, মানে হুকুমের বাচ্চাকে সেখানে মেরে ফেলে। তবে আমরা দেখতে পারি আসলে হুকুমের বাচ্চা এত সহজে মরার ছিল না, কারণ সে নিজেও বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, যেই জন্য বুলেট তার কোনো ক্ষতিই করতে পারে না। একটু পরে সে উঠেই তাদের সবার উপরে গুলি করা শুরু করে। এই জন্য এখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়, প্রচণ্ড গোলাগুলি তাদের মধ্যে শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি যেহেতু হুকুমের বাচ্চা পাগলের মতো চারুদিকে তাদের উপরে গুলি করছিল, এই জন্য একটা গুলি গিয়ে আগুনের গায়ে লাগে, যেই জন্য আগুনিও অনেকটা আহত হয়ে যায়। আর যখন আরিসু বুঝতে পারে যে এখন তারা কোনোভাবেই হুকুমের বাচ্চাকে মারতে পারবে না, তখন তারা যে যার মতো করে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর আরিসু নিজের জীবনটাকে সেভ করার জন্য পানির মধ্যে লাফ দেয়, আর আগুনিকে সেই মেয়েটা সেভ করে ফেলে যেই মেয়েটা তার সঙ্গ দিয়েছিল। এরপরে পরদিন সকালবেলা যখন আরিসু পানি থেকে উপরে আসে, তখন তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। এই জন্য সে পুরো শহরের মধ্যে তদন্ত করা শুরু করে। সে যেই কোনো ওয়েতে খাবার খুঁজে বের করার ট্রাই করছিল, তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও সে কোনো খাবার দাবার পাচ্ছিলই না। কিন্তু ফাইনালি সে একটা লাশ পেয়ে যায়, যেটা কিনা গাড়ির মধ্যে পচছিল। আর এখানে কিছু খাবার দাবারও ছিল, যেগুলোতেও কিনা পচন ধরেছিল। তবে যেহেতু এখন সে প্রচণ্ড ক্ষুধার্ত, এই জন্য বাধ্য হয়ে এগুলোই তাকে খেতে হয়। সে দেখতে পারে পুরো শহরের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। শহরটা পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় গেম এরিয়া বানিয়ে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা প্লেয়ার সেই গেমগুলোতে পার্টিসিপেট করছে। আর এই সমস্ত প্লেয়ারগুলোকে দেখে তাদের মনে হচ্ছিল যে গেম খেলতে খেলতে এখানে তাদের কয়েক বছর পার হয়ে গেছে, মানে এই জীবনটায় তারা পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি উসাগি একটা গেমের মধ্যে সেই ছোট ছেলেটাকে নিয়ে আসে, যেই ছোট ছেলেটাকে সে ঘরের মধ্যে পেয়েছিল। আসলে যেহেতু আজকে রাতেই তার ভিসা এক্সপায়ার হতে যাচ্ছে, এই জন্য সে তাকে এই ফিজিক্যাল গেমটার মধ্যে নিয়ে আসে। আর এখানে কোইন্সিডেন্টলি আরিসুও চলে আসে। আর যখনই সে উসাগিকে দেখতে পারে, তখন সে তাকে জড়িয়ে ধরে বলে যে আমি তো এটা জানতাম যে তোমাকে আমি এখানে পাবো, কারণ এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির গেম, আর তোমার তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে অনেক বেশি ভালো লাগে। তো এর একটু পরে ফাইনালি গেমটা শুরু করে দেওয়া হয়, আর তাদের সবাইকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে বলা হয়, মানে গেমের নিয়মকানুনগুলো তাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পারি এখানে একটা মেয়ে ছিল, সে ছিল কুইন, আর এই কুইনের সঙ্গে আরও 3 জন পার্টনার ছিল, মানে তারা 4 জন ছিল এক টিমে। আর অন্যদিকে আরিসু, উসাগি আর তাদের সঙ্গে আরও 16 জন প্লেয়ার ছিল। তারা 2টা গ্রুপ হয়ে এই গেমটা খেলার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে কুইনের গ্রুপের কালার ছিল লাল আর তাদের গ্রুপের কালার ছিল নীল। আসলে কুইনের টিমে যেই 3 জন প্লেয়ার ছিল, তাদের পেছনে একটা বেল্টের মতো লাগানো ছিল যেখানে লাল চিহ্ন ছিল, কারণ তাদের টিমের কালার হচ্ছে গিয়ে লাল। আর এই গেমের নিয়ম ছিল যারা সময়ের আগে সবচেয়ে বেশি প্লেয়ার বানাতে পারবে, তারা এই গেমটা উইন করে ফেলবে। আর প্লেয়ারদেরকে এক টিম থেকে অন্য টিমে কনভার্ট করার জন্য তাদের পেছনে যেই বেল্টের মতো জিনিসটা দেওয়া হয়েছে সেখানে প্রেস করতে হবে, তাহলেই সেটা নীল থেকে লাল হয়ে যাবে, আবার লাল থেকে নীলও হয়ে যাবে। তো এরপরে ফাইনালি গেমটা শুরু করে দেওয়া হয়। আর গেমের শুরুতে আমরা দেখতে পারি কুইনের টিম খুবই ভালো পারফর্ম করা শুরু করে। তাছাড়া অন্য প্লেয়ারদেরকে তাদের টিমে আনার জন্য কুইনের প্লেয়াররা অন্য প্লেয়ারদেরকে বলা শুরু করে যে দেখো, যদি তোমরা জীবিত থাকতে চাও তাহলে চুপচাপ কুইনের টিমের মধ্যে চলে আসো, কারণ আমরাও এমনটা করেছিলাম, আর এই জন্যই দেখছো না এখন আমরা জীবিত আছি। যদি তোমরা ওই টিমে থাকো তাহলে সময়ের পরে তোমাদের মৃত্যু হয়ে যাবে, কারণ যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ সময়ের পরে আমাদের টিমেই প্লেয়ার বেশি থাকবে। আর এমন করে করেই তারা অনেকগুলো প্লেয়ারকে তাদের টিমের মধ্যে নিয়ে আসে।
গেমের প্রথম রাউন্ডের পরেই আমরা দেখতে পারি কুইনের টিমের মধ্যে পুরো 17টা লোক চলে গিয়েছিল, আর এখন আরিসুর টিমের মধ্যে শুধুমাত্র 3টা প্লেয়ারই ছিল, যেখানে আরিসু, উসাগি আর সেই ছোট্ট ছেলেটা ছিল। এরপরে কুইন তাদের সবাইকে বুঝিয়ে বলে যে আমার এখন টিমের মধ্যে ওই ছেলেটাকে দরকার, মানে আরিসু নামের সেই ছেলেটাকে, কারণ তাকে দেখতে কিছুটা আমার মতো লাগে, মানে আমি তাকে ফিল করতে পারি। এই জন্য আমি তাকে আমার টিমের মধ্যে যেই কোনো ওয়েতে চাই, আর তোমাদের সবার কাজ হচ্ছে গিয়ে তাকে যেই কোনো ওয়েতে আমার টিমের মধ্যে নিয়ে আসা। এই জন্য একটু পরেই আরিসুকে তাদের টিমে নেওয়ার জন্য কুইনের টিমের সমস্ত প্লেয়াররা লেগে পড়ে, আর আমরা দেখতে পারি কুইন আর উসাগির মধ্যে একটা ভয়ঙ্কর মারামারির মতো হয়ে যায়। আসলে যেহেতু উসাগি কোনোভাবেই আরিসুকে হারাতে চাইছিল না, এই জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি হয়। তবে কুইন উসাগিকে আচ্ছা রকম ধোলাই করে, তবে তারপরেও উসাগি কোনোভাবেই হাল ছাড়তে চাইছিল না। সে কিছু প্লেয়ারকে তার টিমে এনে তাদের সবাইকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, তোমরা ছাড়া কোনোভাবেই এই গেমটা আমরা উইন করতে পারবো না, তোমাদের যেই কোনো ওয়েতে আমাদের টিমে জয়েন করা উচিত, কারণ যদি তোমরা সমস্ত গেমগুলো উইন করে ফেলতে পারো তাহলে তোমরা সবাইও একটা সময় তোমাদের দুনিয়াতে ব্যাক করতে পারবে, আর যদি এমনটা না হয় তাহলে এখানেই তোমাদের আটকা পড়ে থাকতে হবে, আর একটা সময় হয়তোবা কোনো গেমের মধ্যে তোমাদেরকে এমন করেই মরতে হবে। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে আমরা দেখতে পারি কিছু প্লেয়ার তার সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা সবাই মিলে আবারও তাদের টিমটাকে বড় করা শুরু করে। তারা বিভিন্ন প্লেয়ারদের পিঠের মধ্যে চাপ দিয়ে দিয়ে তাদেরকে নিজেদের টিমে আনা শুরু করে, যেই জন্য আরিসুর টিমের মধ্যে আস্তে আস্তে করে প্লেয়ার বাড়া শুরু করে। আর যখন এই পুরো সময়টা শেষ হয়ে যায়, মানে গেমের পুরো সময়টা শেষ হয়ে যায়, তখন আমরা দেখতে পারি কুইনের টিমের মধ্যে শুধুমাত্র কুইন একাই ছিল। আর এখন যেহেতু কুইনের মৃত্যু হয়ে যাবে, এই জন্য মৃত্যু ঠিক আগে আরিসু তাকে জিজ্ঞেস করে যে যদি আমরা সমস্ত গেমগুলো উইন করে ফেলি তাহলে কি আমরা আমাদের দুনিয়াতে ব্যাক করতে পারবো? তবে তখন কুইন তাকে অ্যান্সার দিয়ে বলে যে সেটা তো তুমি তখনই জানতে পারবে যখন তুমি সমস্ত গেমগুলো উইন করে ফেলবে। এটা বলেই সে ছাদ থেকে নিচে লাফ দেয়, আর তখনই একটা লেজার এসে কুইনকে সেখানেই মেরে ফেলে। এরপরে আরিসু আর উসাগি চলে আসে একটা বিশাল বড় বাড়ির মধ্যে, যেখানে তারা অনেক গরম পানি পেয়ে যায়। আসলে এই গরম পানিগুলো দেখার পরে তারা একটু শকও হয়, তবে যেহেতু অনেকদিন ধরে তারা গোসল করেনি, এই জন্য ফাইনালি তারা সেখানে গোসল করা শুরু করে। আর এখানে গোসল করতে করতে তারা অনেক মজাও করে। তবে তখনই এখানে তাদের সামনে কিছু বড় বড় হাতি চলে আসে। এই হাতিগুলো দেখার পরে তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, মানে তারা অনেক বেশি হ্যাপি ফিল করে, কারণ অনেকগুলো বছর পরে ফাইনালি তারা চোখের সামনে এত বড় বড় হাতিগুলো দেখতে পাচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পারি চেসিয়াকে, যে কিনা নতুন একটা গেমের মধ্যে চলে এসেছিল। আসলে এটা ছিল নতুন একটা বাচ্চার নতুন একটা গেম, আর এই গেমের মধ্যে বাচ্চার নিজেও তাদের সঙ্গে খেলছিল, যেখানে তাদেরকে 0 থেকে শুরু করে 100-র মধ্যে যেই কোনো একটা নাম্বার চুজ করতে হতো। আর এক এক করে তারা সবাই যেই নাম্বারগুলোকে চুজ করবে সেই সমস্ত নাম্বারগুলোকে এক এক করে 0.8 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, আর এরপরে যেই রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটাকে আবার বাকি প্লেয়ারদের নাম্বারের সঙ্গে ম্যাচ করানো হবে। এখানে যেই প্লেয়ারের নাম্বার সবচেয়ে কাছাকাছি থাকবে সেই প্লেয়ারই হয়ে যাবে উইনার, আর বাকি সবাই হবে লুজার। এমন করেই পুরো গেমটা 10টা রাউন্ডে কমপ্লিট করা হবে। যদি এক রাউন্ড কেউ হেরে যায় তাহলে তার পয়েন্ট -1 হয়ে যাবে। এমন করে করেই যদি কোনো প্লেয়ারের -10 হয়ে যায় তাহলে তার উপরে একটা ভয়ঙ্কর রকমের কেমিক্যাল ফেলা হবে, যেটার জন্য সে জ্বলে পুড়ে সেখানেই মারা যাবে, মানে সে একটা ভয়ঙ্কর মৃত্যু পাবে। তো এরপরে যখনই গেমটা শুরু করে দেওয়া হয় তখন আমরা দেখতে পারি প্রথম রাউন্ডেই বাচ্চা উইন করে ফেলে। এটার জন্য সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, আর সবাই এটা নিয়ে টেনশন করা শুরু করে যে আসলে এই গেমটা তারা কি করে উইন করতে পারে, মানে তারা ক্যালকুলেশন করা শুরু করে বিভিন্ন ওয়েতে। তবে এমন করতে করতে 10টা রাউন্ড কমপ্লিট হয়ে যায়, আর আমরা দেখতে পারি যে 2টা প্লেয়ারের -10-এ চলে আসে, যেই জন্য তাদের দুজনের উপরেই সেই ভয়ঙ্কর কেমিক্যাল ফেলে তাদেরকে ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়। আর যখন গেম একেবারে লাস্টের দিকে চলে আসে তখন আমরা দেখতে পারি শুধুমাত্র 3জন প্লেয়ারই ছিল, সেই কিং, চেসিয়া আর একটা মেয়ে। আসলে সেই মেয়ের ছিল -7, চেসিয়ার ছিল -8, আর কিংয়ের ছিল -4। আর এরপরে পরের রাউন্ডের গেমের মধ্যে সেই মেয়েটা ভুল করে একটা ভুল নাম্বার বলে দেয়, যেই জন্য সেই মেয়েটার পয়েন্ট -10-এ চলে যায়, যেই জন্য তার উপরেও সেই ভয়ঙ্কর কেমিক্যাল ফেলে তাকেও একটা ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়। যদিও চেসিয়া মেয়েটার থেকে পিছিয়ে ছিল, তবে এইবার সে সঠিক নাম্বারটা বলে কোনো রকমে নিজেকে সেভ করেই ফেলে। তো এরপরে যখন কিং আর চেসিয়া বারবার করে গেমটাকে প্লে করছিল তখন আমরা দেখতে পারি কোনোবার চেসিয়া হারছিল, কোনোবার কিং হারছিল। তবে এই খেলাধুলার মধ্যে যখন তারা কথাবার্তা বলে তখন এই কিংয়ের তার পুরনো লাইফের বিভিন্ন কথা মনে পড়ে যায়। আসলে সে তার আসল লাইফের মধ্যে অনেক খারাপ কাজ করেছিল, যে সমস্ত কাজের জন্য সে এখন লজ্জিত বোধ করছিল, আর এই জন্য ফাইনালি সে নিজেই ইচ্ছা করে এই গেমটা হেরে যায়, আর চেসিয়াকে সে উইনার করে দেয়, যে জন্য কিংয়ের মৃত্যু হয়ে যায়। আর চেসিয়া যেহেতু গেমের উইনার, এই জন্য খুব সহজেই সে এখান থেকে ফ্রি হয়ে বেরিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি চেসিয়ার বন্ধু ফাইনালি সেই সার্জন মেয়েটাকে খুঁজে বের করে ফেলে, আর এরপর তারা এখানে একটা ভয়ঙ্কর গেমে অংশগ্রহণ করে, আর এই গেমটা উইন করে তারা দুজন ফাইনালি সেখান থেকে সেফলি বেরিয়ে চলেও আসে। আর এখন আমরা দেখতে পারি শুধুমাত্র 2টা গেমই বাকি ছিল, একটা ছিল হুকুমের বাচ্চা আর একটা ছিল হুকুমের বেগম। মানে এই 2টা গেম ছাড়া বাকি সমস্ত গেম কমপ্লিট করা হয়ে গেছে। আর এই 2টা গেম সেই সমস্ত প্লেয়াররা খেলবে যে সমস্ত প্লেয়াররা বাকি গেমগুলোকে উইন করে এই পর্যন্ত আসতে পেরেছে, আর এই জন্য সমস্ত প্লেয়ারদেরকে সামনাসামনি নিয়ে আসা হয়।
এখানে যখন তারা সবাই কথাবার্তা বলার ট্রাই করছিল তখনই আমরা দেখতে পারি এখানে সেই ছেলেটা চলে আসে, যেই ছেলেটা কিনা একটা সময় তাদের টিমের মধ্যে ছিল, মানে আগুনের সেই লোকটা যে কিনা রক্ত বমি করছিল। সে এসে তাদেরকে বলে যে আমি তো একটু পরে মারাই যাব, তবে আমার ইচ্ছা হচ্ছে কি আমার মৃত্যুর আগে আমি এক এক করে তোমাদের সবাইকে মারতে চাই। এইটা বলেই সে উসাগির উপরে শ্যুট করা শুরু করে। তবে মাঝখানে তখন চেসিয়া চলে আসে, যে জন্য একটা গুলি তার বুকের মধ্যে ঢুকে যায়। আর তখনই আরিসু তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। আর এরপরে যখন তারা চেসিয়াকে চেক করার জন্য যাচ্ছিল তখনই এখানে হুকুমের বাচ্চা চলে আসে, যে কিনা এসে এক এক করে সবাইকে গুলি করে মারার ট্রাই করে। আমরা দেখতে পারি হুকুমের বাচ্চা এখানে আসার সঙ্গে সঙ্গেই তার মাস্কটা খুলে পাগলের মতো তাদের সবার উপরে গুলি করা শুরু করে আর তাদের সবাইকে মারার ট্রাই করে। আমরা দেখতে পারি আগুনি আর তার সেই বন্ধুটাও এখানে চলে আসে আর তারা সবাই মিলে এখন এই লোকটাকে মারার একটা প্ল্যানিং করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি চেসিয়ার সেই বন্ধু তাকে চেসিয়ার বানানো ছোট একটা বম দেয়। আসলে এই বমটা চেসিয়া বানিয়েছিল যদি কোনো বিপদ আপদে সে কাজে লাগাতে পারে। তবে যখন আরিসু এটা দেখতে পারে তখন সে বলে যে এটা তো অনেক ছোট, এটা দিয়ে কোনো রকম কোনো কাজই হবে না। তবে তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে, এই জন্য সে বলে যে আমরা স্টোর রুমে গিয়ে বিভিন্নভাবে গ্যাসগুলোকে এক জায়গায় করার ট্রাই করব। আর এরপরে কিছু লোক হুকুমের বাচ্চাকে লোভ দেখিয়ে তাদেরকে ফলো করিয়ে এই স্টোর রুমের মধ্যে নিয়ে আসবে। আর এরপরেই এখানে আমরা একটা বিশাল বড় ব্লাস্ট করিয়ে দিব, যেখানে হুকুমের বাচ্চার সহজেই মৃত্যু হয়ে যাবে। তবে আমরা দেখতে পারি হুকুমের বাচ্চা ছিল খুবই ভয়ঙ্কর একজন ফাইটার, তাছাড়া সে খুবই ব্রুটাল একজন মানুষ ছিল। এই জন্য যখন সে এগুনের উপরে শ্যুট করতে যাচ্ছিল তখনই তার সামনে সেই মেয়েটা চলে আসে, যেই মেয়েটা এতদিন ধরে তাকে সাপোর্ট দিচ্ছিল আর বারবার করে তাকে সেভ করে আসছিল। আর যেহেতু সে আগুনিকে মারতে বাধা দিয়েছে এই জন্য এই লোকটা তাকেই পুরো ঝাঁঝরা করে দেয়। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আগুনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে গিয়ে তার উপরে আক্রমণ করে হুকুমের বাচ্চাকে আচ্ছা রকম ধোলাই করা শুরু করে। তবে হুকুমের বাচ্চা ছিল অনেক বেশি ভয়ঙ্কর, সে আগুনিকে তো আচ্ছা রকম ধোলাই করেই, বরং সে সার্জেন্ট মেয়েটাকেও শ্যুট করে মেরে ফেলে। আর এরপর যখনই সে উসাগিকে মারতে যাচ্ছিল তখনই এখানে চেসিয়ার সেই বন্ধু চলে আসে, যে কিনা তাদেরকে সেই বোমটা দিয়েছিল। আর তারা সবাই মিলে তাকে এক এক করে পেটানো শুরু করে। আসলে যেহেতু এই মেয়েটা ক্যারাটে জানতো এই জন্য সে আচ্ছা রকম করে হুকুমের বাচ্চাকে পেটানো শুরু করে। তবে হুকুমের বাচ্চা একটা চাকু দিয়ে তাকেও এখানে আহত করে দেয়। আমরা দেখতে পারি যে এখানে সে আর উসাগি প্রচণ্ড আহত হয়ে পড়েছিল আর বাকি সবার তো মৃত্যুই হয়ে গিয়েছিল। আর তখনই এখানে আরিসু এসে হুকুমের বাচ্চার উপরে গুলি করা শুরু করে। আসলে সে চাইছিল যাতে হুকুমের বাচ্চা তাকে ফলো করে সেই রুমটার মধ্যে চলে আসে যেখানে সে অনেকগুলো গ্যাস জমা করেছিল, যাতে করে সে একটা বিশাল বড় ব্লাস্ট করাতে পারে। তবে আসলে যেমনটা আমি বারবার করে বলছি, হুকুমের বাচ্চা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর আর খুবই চালাক একজন মানুষ। সেই ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে গ্যাস আছে, এই জন্য সে সেই রুমের দরজাটা খুলতে গিয়েও আর খুলে না। তবে তখনই এখানে আগুনি চলে আসে, যে কিনা ধাক্কা দিয়ে তাকে নিয়ে সোজা রুমের মধ্যে গিয়ে পড়ে। আর এরপর সে আরিসুকে একটা ব্লাস্ট করানোর জন্য বলে। তবে আরিসু এই ব্লাস্টটা করানোর আগে বুদ্ধি খাটিয়ে আগুনিকেও সেখান থেকে সঙ্গে করে সেভ করে নিয়ে আসে। আর এরপরে এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টে হুকুমের বাচ্চার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর আমরা দেখতে পারি আগুনি আর আরিসু কোনো রকমে নিজেদেরকে সেভ করে ফেলে। এরপরে আগুনি আরিসুকে বলে যে লাস্টের গেমটা তোমাকেই গিয়ে খেলতে হবে, আর যেই কোনো ওয়েতে এই গেমটা তোমাকে উইন করতেই হবে, কারণ তোমার উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। যাওয়ার আগে আরিসু উসাগিকেও পেয়ে যায়, এই জন্য ফাইনালি সে তাকে সঙ্গে করেই নিয়ে নেয়। আর এরপর তারা দুজন মিলে সেই বিল্ডিংটায় চলে আসে যেখানে হুকুমের কুইনের গেমটা প্লে করা হবে। এখানে হুকুমের কুইন তাদের জন্য ওয়েট করছিল, আর সে খুবই স্বাচ্ছন্দ্য ভরে তাদেরকে বলে যে এইটা খুবই সুন্দর একটা গেম, এইটা এমন একটা গেম যে এখানে তুমি হারো বা জিতো এতে করে কিছুই যায় আসে না, তবে তোমাকে শেষ পর্যন্ত গেমটা খেলতেই হবে। আসলে তোমাদেরকে এখানে একটা বল দেওয়া হবে, আর সেই বলটাকে একটা হ্যামারের সাহায্যে তোমাদেরকে একটা গর্তের মধ্যে ফেলতে হবে। বাস, গেমটা এতটাই সহজ। তো এরপরে যখনই গেমটা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি প্রথম রাউন্ড হুকুমের কুইন উইন করে ফেলে, আর দ্বিতীয় রাউন্ডটা আরিসু খুব সহজেই উইন করে ফেলে। তবে এরপরে হুকুমের কুইন তাদেরকে বলে যে চলো এই গেমটা শেষ করার আগে আমরা বসে একটু চা খেয়ে গল্প করি, কারণ এইটাও হচ্ছে গেমের একটা পার্ট। আর এরপরে যখনই তারা চা খেতে বসে তখন আরিসু তাকে কোয়েশ্চেন করে জিজ্ঞেস করে যে এই সমস্ত গেমগুলো শেষ হয়ে গিয়েছে, এখন এই গেমটা যদি শেষ হয়ে যায় তাহলে কি আমরা আমাদের দুনিয়াতে আবারও ব্যাক করতে পারবো? তবে তখন হুকুমের কুইন তাকে বলে যে আমি তোমাকে সত্যিটা তো বলে দিব, তবে সত্যিটা শোনার পরে তুমি সহ্য করতে পারবে কিনা সেটা আমি বুঝতে পারছি না। আর এগুলো শোনার পরে আরিসু তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি বলতে চাও সেটা আমাকে ক্লিয়ার করে বলো। আর তখন আমরা দেখতে পারি হুকুমের কুইন তাদেরকে বলে যে আমি বলছি ভবিষ্যতের কথা, এমন একটা ভবিষ্যৎ যেখানে না থাকবে কোনো ধনী, না থাকবে কোনো গরিব, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আসলে একটা সময় মানুষ এতটাই নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যাবে যে তখন তারা ক্যান্সারের ওষুধ পর্যন্ত বানাতে পারবে। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই প্রচণ্ড ভয়, কারণ মানুষ চাইলেও নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারবে না, তারা সবসময় নিজেদেরকে অনেক বেশি বড় মনে করা শুরু করবে। আর আমি যেই সময়টার কথা বলছি সেটা হয়তো বা আজ থেকে 10 বছর বা 50 বছর পরের কথা, যেখান থেকে তোমরা ব্যাক করেছো।
আর হয়তোবা 100 বছর পরে আমরা বসে বসে এই মেঘগুলোকে উপভোগ করতে পারবো। আর হয়তোবা 200 বছর পরে মানুষ আর তাদের দাসগুলোকে একসাথে কানেক্ট করা যাবে, যেগুলো কিনা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। আর হয়তোবা 300 বছর পরে মানুষ আর সহজে মরতেও পারবে না, কারণ মানুষের আয়ু অনেকটা বেড়ে যাবে আর মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করা শুরু করবে। আর হয়তোবা 500 বছর পরে মানুষ আর কোনোদিন মরতেই পারবে না, কারণ মৃত্যু নামের কোনো শব্দই আর পৃথিবীতে থাকবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো বলার পরে সে তাদেরকে বলে যে তোমরা যেই দুনিয়া থেকে ব্যাক করেছো সেই দুনিয়াতে এখন তোমরা শুধু ঘুমাচ্ছ, মানে তোমরা একটা গভীর ঘুমের মধ্যে আছো আর তোমাদের স্বপ্নের মধ্যে তোমরা এই গেমগুলোকে প্লে করছো, আর যা কিছুই হচ্ছে সেগুলো তোমাদের স্বপ্নের মধ্যে হচ্ছে। আর এই পুরো সিস্টেমটার হেড হচ্ছে গিয়ে আমি। তবে এই সমস্ত কথাবার্তাগুলো বলার পরেই হুকুমের কুইন হাসা শুরু করে আর সে বলে যে আমি তো মজা করছিলাম, তোমরা আমার কথাগুলোকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছো, আসলে এতটা সিরিয়াসলিও নেওয়ার কোনো দরকার ছিল না। তবে এগুলো শোনার পরে আরিসুর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, এই জন্য সেই মহিলাটার উপরে গান পয়েন্টই করে ফেলে। আর সে বলে যে তুমি সত্যি সত্যি বলবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর আমি এখানেই বা কী করছি, আর আমি আমার পৃথিবীতে কিভাবে ব্যাক করতে পারবো। তখন এই কুইন তাকে বলে যে যা কিছুই হচ্ছে তোমার ব্রেইনের মধ্যে হচ্ছে, তোমার বাস্তব জীবনে কিছুই হচ্ছে না, তুমি এই গেমটা তোমার ব্রেইনের মধ্যে খেলছো। আসলে তুমি হচ্ছে কি একজন রোগী আর আমি হচ্ছে একজন থেরাপিস্ট, তুমি আমার থেকে সমস্ত ব্যাপারগুলোর জন্য থেরাপি নিচ্ছ। এরপর এই মহিলা তাকে সমস্ত ব্যাপারগুলো মনে করিয়ে দেওয়ারও ট্রাই করে। সে বলে যে যখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করছিলে তখনই হঠাৎই একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেখানে তোমার 2টা বন্ধুর মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমে তুমি জীবিত রয়ে গিয়েছিলে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তুমি এতটাই শক খেয়ে গিয়েছিলে যে তোমার ব্রেইন পুরোপুরি কাজ করা বন্ধই করে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো থেকে বের হওয়ার জন্যই তুমি এখন আমার থেকে থেরাপি নিচ্ছ। আর তখন সেখানে আরিসু উসাগিকেও দেখতে পারে। আর তখন ডক্টর তাকে বলে যে আসলে উসাগির সঙ্গেও এই সমস্ত ব্যাপারগুলো হয়েছিল, এই জন্য তার চিকিৎসাও আমি করছি, সেও হচ্ছে আমার একজন রোগী। আর আমরা তখন আরিসু আর উসাগিকে একটা মেন্টাল অ্যাসাইলামেও দেখতে পারি। এরপরে ডক্টর আরিসুকে বলে যে আরিসু তুমি সমস্ত ব্যাপারগুলোকে বিশ্বাস করে ফেলো, তুমি এই গেমটা খেলা বন্ধ করো, এই গেমটা তোমার মাইন্ডের মধ্যে চলছে, এখন তুমি গেমের থেকে বিশ্রাম নাও, তুমি গেমটাকে ছেড়ে দাও, মানে তুমি হার মেনে নাও। তবে এই সমস্ত ব্যাপারগুলো আবার উসাগি দূর থেকে শুনে ফেলে, এই জন্য সে এসে আরিসুকে থামানোর ট্রাই করে। সে বলে যে আরিসু তুমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছো, তুমি জেগে ওঠো, কারণ আমরা এখনও গেম খেলছি আর এই মহিলাটা আমাদেরকে হারানোর ট্রাই করছে, যেই কোনো ওয়েতে সে তোমাকে ম্যানুপুলেট করার ট্রাই করছে। এরপরে সে তাকে প্রমাণ দেওয়ার জন্য সে তার হাতটা কেটে ফেলে আর হাত কেটে বলে যে যদি আসলেই এটা একটা স্বপ্ন হতো তাহলে আমি তোমার সঙ্গে হতাম না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আরিসু আস্তে আস্তে করে উসাগির উপরে বিশ্বাস করা শুরু করে, কারণ সেও দেখতে পাচ্ছে তার হাত দিয়ে রক্ত পড়ছে। আর যখনই সে তার হাতটা ধরে ফেলে তখন তাদের দুজনের ভালোবাসা দেখার পরে এই মহিলাও অনেকটা বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। আমরা দেখতে পারি তার চোখ দিয়ে পানিও পড়ছিল। আর তখনই তারা আবারও গেমের মধ্যে ব্যাক করে, মানে তারা আসল দুনিয়াতে চলে আসে, যেই দুনিয়াটা ছিল গেম এরিয়া। এরপরে আবারও গেমটা শুরু করে দেয়া হয়, একে করে তারা গেম বারবার করে প্লে করছিল। এমন করতে করতে পুরোটা রাত পার হয়ে যায়। যদিও আরিসু এই গেমটা হেরে যায় আর এই কুইন গেমটা উইন করে ফেলে, তবে এই গেমের মধ্যে হারা জেতাতে কোনো পার্থক্যই ছিল না, মানে হারলে জিতলে কোনো সমস্যাই হতো না। গেমটা শুধুমাত্র শেষ পর্যন্ত খেলতে হতো, যেটা আরিসু খুব সহজেই খেলে ফেলেছে। এরপরে এই কুইন যাওয়ার আগে আরিসুকে বলে যে আরিসু তুমি এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো, তুমি কে এবং তোমার পাস্টই বা কী ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো বলার সঙ্গে সঙ্গে একটা লেজার লাইট এসে কুইনের উপরে পড়ে, যেই জন্য কুইনেরও সেখানে মৃত্যু হয়ে যায়। যেই জন্য এখানে ব্লাস্ট করিয়ে তাদের সবাইকে ওয়েলকাম করানো হয়, মানে সমস্ত গেমগুলো তারা উইন করে ফেলেছে, এই গেমের সমস্ত লেভেল তারা উইন করেছে। এরপর আমরা দেখতে পারি আতশবাজি করে তাদের সবাইকে ওয়েলকাম করা হয় আর বিশাল বড় করে একটা অ্যানাউন্স করা হয়, যেখানে তাদের সবাইকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি এই গেম এরিয়াতে থেকে আরও বেশি গেম প্লে করতে চান, মানে আপনারা কি এখানেই থাকতে চান। তখন আমরা দেখতে পারি যে আরিসু আর তার সমস্ত ফ্রেন্ডরা যারা কিনা এখনও আহত অবস্থায় কোনো না কোনো জায়গায় পড়েছিল, তারা সবাই বলে যে না, আমরা আর এই গেমটা খেলতে চাই না, আমরা এই এরিয়াতে থাকতে চাই না, আমরা সবাই পৃথিবীতে ব্যাক করতে চাই। আর তখন এদিকে আমরা আরিসু আর উসাগিকেও দেখতে পারি, যারা কিনা বারবার করে সেম কথাটাই বলছিল যে আমরা আমাদের দুনিয়াতে ব্যাক করতে চাই। আর তখনই সিনটা শিফট হয়ে চলে আসে একেবারে প্রথমের সিনে, মানে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম আরিসু তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। আর এখানে আমরা গেমের বাকি সমস্ত প্লেয়ারদেরকে দেখতে পেয়েছিলাম, যারা কিনা এখানে আশেপাশেই ছিল। আর আসলে তারা প্রথম সিনের মধ্যে আকাশে যেই আতশবাজি হতে দেখতে পেয়েছিল, সেটা আসলে কোনো আতশবাজি ছিল না, সেটা ছিল বিশাল বড় একটা বোমা, যেই বোমাটা এখানে পড়ার জন্য সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। আর তারা সবাই জঘন্যভাবে আহত হয়ে গিয়েছিল, অনেকের তো মৃত্যুও হয়ে গিয়েছিল। আর এরপরে যখন আরিসু জ্ঞান ফিরে পায় তখন আমরা দেখতে পারি আরিসুর পাশে তার বড় ভাই দাঁড়িয়েছিল। আর তার বড় ভাই তাকে বলে যে তোমার হার্টবিট পুরো 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আমরা তো ভেবেছিলাম তুমি মারাই গিয়েছো, তবে কিভাবে যেন আবার তুমি জীবিত হয়ে গেলে। আর তখনই পাশের বিভিন্ন চেম্বারে আমরা বিভিন্ন প্লেয়ারদেরকে দেখতে পারি, যেখানে চেসিয়া, আগুনি এবং বাকি প্লেয়াররা ছিল। আর ডক্টরদের কথা মতে আমরা জানতে পারি যে তাদের সবারই হার্টবিট 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।
আর এই ফাঁকের মধ্যেই তারা চলে গিয়েছিল সেই গেমগুলো খেলার জন্য, যেটার অন্য কিছু ছিল না, যেটা ছিল জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণের খেলা। এই জন্যই তারা সেই গেমগুলো খেলছিল, যাতে করে তারা নিজেদেরকে জীবিত রাখতে পারে। তো এরপরে যখন আরিসু একটু সুস্থ হয়ে যায়, তখন সে ফাইনালি উসাগির সঙ্গে মিট করে। আর উসাগিকে দেখার পরেই তার চেনা চেনা লাগে। এই জন্য সে তাকে বলে যে তোমাকে দেখে আমার চেনা চেনা লাগছে, তোমাকে যেন আমি কোথায় দেখেছি, মনে হচ্ছে আমাদের আগেও কোনো জায়গায় মিট হয়েছিল। তবে উসাগি তাকে বলে যে না, এমনটা কোনোদিনও ছিল না, আমি বরং তোমাকে চিনিও না। আর এই সমস্ত ব্যাপারগুলো বলে সে তাকে ইগনোর করে দেয়। আর যখনই আরিসু সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই উসাগি তাকে পেছন থেকে ডেকে বলে যে হ্যাঁ, হয়তোবা তোমাকে আমি কোথাও দেখেছি, তোমাকে দেখেও আমার মনে হচ্ছে তোমাকে আমি চিনি। আর এই সমস্ত কথাবার্তাগুলো বলতে বলতে হাসতে হাসতে তারা হসপিটাল থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর তখনই আমরা পার্কের বেঞ্চের মধ্যে কতগুলো কার্ড দেখতে পারি, যেখানে একটা জোকারের কার্ড ছিল। তবে এই জোকারের কার্ডটা কেন দেখানো হয়েছে বা এই জোকারের কার্ডটার মিনিংটাই কি, সেটা আমরা কেউই জানি না। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে, এমন একটা ভয়ঙ্কর ইন্ডিকেশন দিয়ে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, এই ছিল অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 2। সিজন 3 এখনও রিলিজ দেওয়া হয়নি, কারণ যেমনটা আমি বললাম যে জোকারের একটা কার্ড দেখিয়েই ব্যাপারটা শেষ করা হয়েছে। হয়তোবা সিজন 3তে আরও ইন্টারেস্টিং কিছু থাকলেও থাকতে পারে। যদি সিজন 3 রিলিজ হয় তাহলে অবশ্যই আমরা সেটা নিয়ে আসার ট্রাই করব। তবে এখন আমাকে কমেন্ট করে জানান সিজন 2 কেমন লাগলো আর সিজন 1ই বা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।